সামনেই পরীক্ষা। তো এই পরীক্ষার সময় সব থেকে বেশি ভোগায় কোনটা না, রিটেন যে পরীক্ষাটা আমাদের হয় সেখানে নিউমেরিক্যালসটা খুব প্রবলেম করে। এই আজকের এপিসোডটা বা আজকের এই ভিডিওটা অনলি ফর ক্লাস 12, কারণ ওরা হচ্ছে বোর্ডস ক্যান্ডিডেট, সামনেই বোর্ডস, রুটিন অলরেডি পেয়ে গেছিস প্রত্যেকে, সিবিএসসি অ্যান্ড আইএসসি যারা আছিস। তো আজকে আমরা দেখবো দেখ, কনসেপ্ট ক্লিয়ার তো আমরা সারা বছর ধরে করেছি, বাট এটা এখন ওই বলে না দ্য এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর। তো এইরকম একটা ক্রিটিক্যাল ফেজে দাঁড়িয়ে পুরো বই পড়া তো আমাদের পক্ষে সম্ভব নয়, মানে একদম প্র্যাকটিক্যালি বলতে গেলে। আজকে আমরা যে সেশনটা করব সেটা হচ্ছে নিউমেরিক্যাল সেশন। গোটা ক্লাস 12-এর ভলিউম 1 অ্যান্ড ভলিউম 2 মিলে যা যা বা যে ধরনের নিউমেরিক্যালস হয় সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো আজকে আমরা এই পুরো ক্লাস 12-এর যত ধরনের যে টাইপের নিউমেরিক্যালস হয়, যেগুলো 90% চান্স আছে এবারে পরীক্ষায় আসার, সেগুলোই আমরা সলভ করব। এই টাইপগুলোই আমরা মেনলি দেখব, কারণ এই টাইপগুলো ছাড়াও বিভিন্ন টাইপের অঙ্ক হয়, বাট এই টাইপগুলো মোস্ট ইম্পর্টেন্ট ফর দিস ইয়ার। এবারে সেটাই দেখা যাক, শুরু করা যাক। আজকে প্র্যাকটিস করবি কিভাবে দেখ। প্রথমে ধর স্ক্রিনে তো তোদের ইয়েগুলো মানে কোয়েশ্চেনগুলো তো দেওয়াই আছে, আগে তোরা সলিউশন দেখবি না, পজ করে দিবি ওই জায়গাটা দিয়ে, প্রথমে কোয়েশ্চেনটা পড়ে আগে নিজে করার চেষ্টা করবি। ভুল হতেই পারে, ভুল হলেই শিখবি তোরা। আগে কোয়েশ্চেনটা নিজে করার চেষ্টা করবি, কোন ফর্মুলা কাজে লাগতে পারে সেটা ভাবার চেষ্টা করবি। যদি ভুল হয় হোক, যত দূর এগোচ্ছিস যে আমি এত দূর এগোলাম এরপরে আমি এগোতে পারছি না, তারপরে কি করে নিলাম, উত্তর একটা কিছু একটা বেরোলো, তারপরে আমি যে সলিউশনটা করছি সেটা দেখ, তাহলে জিনিসটা তোদের কাছে আরো বেশি কনক্রিট হবে। তো ফার্স্ট কোয়েশ্চেনটা তোরা স্ক্রিনে দেখতে পাচ্ছিস, ক্যান 8.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব অফ চার্জ বি গিভেন টু আ কন্ডাক্টর। তো এই ধরনের প্রশ্নের উত্তর যখন আসবে আমাদের কাছে, আমরা ফার্স্ট কি অ্যাপ্লাই করব, মানে এই প্রশ্নের চার্জ রিলেটেড যে এটা করা যাবে কি যাবে না। কোয়ান্টাইজেশন অফ চার্জ, 1-এর 1 কোয়ান্টাইজেশন অফ চার্জ, সেটা আমাকে কি বলেছে, Q equals to NE, n be the number of electrons, E be the charge of electron। তাহলে কতগুলো ইলেকট্রন আছে, n খানা ইলেকট্রন আছে, তাহলে Q equals to NE, যেখানে nটা হবে চার্জ অফ E মানে ইলেকট্রনের চার্জের মাল্টিপল। চার্জ অফ ইলেকট্রন কত, এই E equals to কত না 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এর যদি মাল্টিপ্লাই হয় মানে মাল্টিপল হয় তাহলে সেক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, আর যদি না হয় সোজা হিসাব হবে না। তার মানে দেখ 8.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব যে চার্জটা আছে, এই চার্জটা কি 1.6 ইন্টু 10⁻⁻19 এর মাল্টিপল হচ্ছে? একদমই নয়, কারণ দেখ 16 1 যা 16, 16 2 যা 32, 16 3 যা 48, এই করে করে আমরা যখন 16 5 যা করছি 80, 16 6 যা করছি যখন, তখন কিন্তু 8.6 ক্রস করে যাচ্ছে। তার মানে দেখ 8.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, যেটা 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্বের মাল্টিপল নয়। দ্যাটস ওয়াই এই যে চার্জটা আমার দেওয়া আছে, দিস ইজ নট গিভেন টু আ কন্ডাক্টর। ডান। এবারে 2-এর প্রশ্নটা আসি, যেটা তোদের স্ক্রিনে তোরা দেখতে পাচ্ছিস। ফাইন্ড দ্য ওয়ার্ক ডান ইন টার্নিং অ্যান ইলেকট্রিক ডাইপোল থ্রু 360 ডিগ্রি। এই প্রশ্নের উত্তরটা আমরা দু রকম ভাবে দিতে পারি। ফার্স্ট একটা আসি, যখন ডাইপোলের টার্ন হয়, আমরা যখন ওয়ার্ক ডান করি ফর দ্য টার্নিং অফ আ ডাইপোল, সেটা কি হয় না W ইকুয়ালস টু PE cos θ2 মাইনাস cos θ1। এটা আমরা জানি ওয়ার্ক ডান এগেনস্ট দ্য ডাইপোল, ওয়ার P ইজ দ্য ডাইপোল মোমেন্ট অ্যান্ড E ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড। তাহলে এক্ষেত্রে দেখ PE রইল cos 360 ডিগ্রি মাইনাস cos 0 ডিগ্রি, কারণ আমরা শুরুটা করব কোথা থেকে, 0 থেকে। এবার কত হয়ে যাচ্ছে, PE cos 360 ডিগ্রি মানে কত 1 মাইনাস cos 0 মানে কত 1, তার মানে ওয়ার্ক ডান দেখ 0 হয়ে যাচ্ছে। তার মানে এই ক্ষেত্রে কোনো ওয়ার্ক ডানই হবে না।
আরেকটা ভাবে দেখতে পারি যে যখন একটা ডাইপোল আসবে, ডাইপোলের ক্ষেত্রে ফোর্সটা, নেট ফোর্সটা 0। কারণ কি, আমরা ডাইপোলে এই সাইডে যদি মাইনাস কিউ চার্জ থাকে, এ সাইডে প্লাস কিউ চার্জ থাকবে। টু ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জেস আর সেপারেটেড বাই আ স্মল ডিস্টেন্স ক্রিয়েট আ ডাইপোল। তাহলে, এবং সেটা একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে, তাহলে দেখ এদিকে মাইনাস কিউ এর জন্য একটা ফোর্স আর এদিকে প্লাস কিউ এর জন্য একটা ফোর্স এইভাবে কাজ করে ডাইপোলটাকে টার্ন করাবে। তাহলে মাইনাস কিউ এর জন্য এফ ইকুয়ালস টু আসছে মাইনাস কিউ ই, বা এ সাইডে যদি F1 ধরে নিই, আর এ সাইডে প্লাস কিউ চার্জের জন্য F2 ইকুয়ালস টু আসছে প্লাস কিউ ই। তাহলে নেট ফোর্স ইকুয়ালস টু হয়ে গেল দেখ F1 প্লাস F2, দ্যাট মিনস মাইনাস কিউ ই প্লাস কিউ ই, দ্যাট ইকুয়ালস টু 0। তার মানে তুই একটা জিনিস ভালো করেই দেখতে পাচ্ছিস, বা তোরা একটা জিনিস এখানে খেয়ালই করতে পারছিস, যে আমরা যখন টার্নিং হচ্ছে ডাইপোলের ক্ষেত্রে, তখন সেক্ষেত্রে ডাইপোলের ওপর যে নেট ফোর্সটা পাচ্ছি সেটা 0 হয়ে যাচ্ছে। খুব স্বাভাবিক ব্যাপার, যদি ফোর্স 0 হয়ে যায় ওয়ার্ক ডানটাও 0 হয়ে যাবে। বাট মোর অ্যাপ্রোপ্রিয়েট প্রসেস ফর সলভিং দিস কেস, দ্যাট ইজ দ্য ফার্স্ট ওয়ান। ঠিক আছে, এবারে আমরা 3 নম্বরে আসি। কি বলেছে, একটা ফিগার দেওয়া আছে, দেখ এইভাবে এরকম একটা ফিগার দেওয়া আছে, যেখানে এখানে -2 কুলম্ব, -1 কুলম্ব, +4 কুলম্ব, অ্যান্ড বাইরে এ সাইডে +5 কুলম্ব আর এ সাইডে +3 কুলম্ব চার্জ আছে। বলেছে ফাইন্ড দ্য ইলেকট্রিক ফ্লাক্স ডিউ টু দ্য ক্লোজড সারফেস শোন ইন দ্য ফিগার। আমরা গস থিওরাম থেকে জানি, অ্যাকর্ডিং টু গস থিওরাম, phi ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট। এপসাইলন নট ইজ দ্য পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, কিউ বি দ্য চার্জ। এবারে চার্জটা কোথাকার চার্জ? ক্লোজ সারফেসের মধ্যে যে চার্জগুলো বসে আছে। এই দেখ, একটা +5 কুলম্ব, একটা +3 কুলম্ব, এই চার্জগুলোর জন্য ফাই কিন্তু 0 হয়ে যাবে, কারণ যদি চার্জ বাইরে থাকে সেক্ষেত্রে তাদের জন্যে টোটাল ইলেকট্রিক ফ্লাক্সটা 0 হয়ে যায়, সেটা আমরা জানি। তাহলে এই ফ্লাক্সটা শুধু কাজ করবে কাদের জন্য? এই যে ক্লোজ সারফেসের ভেতরে যে চার্জগুলো বসে আছে সেগুলোকে একটা -2 কুলম্ব, একটা -1 কুলম্ব, একটা +4 কুলম্ব। তাহলে টোটাল চার্জ কিউ এর জায়গায় কত বসে যাবে? -2, -1, +4, কারণ বাইরের গুলো তো 0 হয়ে গেছে অলরেডি। তাহলে ভেতরের গুলো রইল বাই এপসাইলন নট। তাহলে কত হয়ে যাবে? -3 +4 বাই এপসাইলন নট, দ্যাট মিনস 1 বাই এপসাইলন নট। এবারে তোরা চাইলে এপসাইলন নটের ভ্যালু 8.854 × 10⁻12 সেটা বসাতেও পারিস, আদারওয়াইজ এভাবেও ছেড়ে দিতে পারিস, ফুল মার্কসই পাবি। আচ্ছা, এবারে আসি পরের প্রশ্নে। পরেরটা কি বলেছে? এ 6 কুলম্ব চার্জ ইজ প্লেসড ইন আ ইকুইপোটেনশিয়াল সারফেস, হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান বাই দ্য চার্জ? এবারে ইকুইপোটেনশিয়াল সারফেসে আমরা জানি যে ওয়ার্ক ডান 0 হয়, এবং সেটা কেন হয়? কারণ ইকুইপোটেনশিয়াল সারফেসে কি হয়, পোটেনশিয়ালটা প্রত্যেকটা জায়গাতেই সেম, সেটাকে আমরা ইকুইপোটেনশিয়াল বলছি। যেহেতু পোটেনশিয়াল প্রত্যেকটা জায়গাতেই একই থাকে, তার মানে পোটেনশিয়াল ডিফারেন্স কত হয়ে যাবে? 0। আমি একটু যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই, এটা একটা ইকুইপোটেনশিয়াল সারফেস আমি কনসিডার করে নিলাম। ইকুইপোটেনশিয়াল সারফেস ইজ দ্য হাইপোথেটিক্যাল সারফেস ওয়্যার দ্য পোটেনশিয়াল ইজ সেম ইন ইচ পয়েন্ট। মানে যদি এখানে 2 ভোল্ট পোটেনশিয়াল থাকে, তাহলে এই পয়েন্টেও 2 ভোল্ট হবে, এই পয়েন্টেও 2 ভোল্ট হবে, প্রত্যেকটা জায়গাতেই 2 ভোল্ট থাকবে। তাহলে সেক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? দেখ, 2 - 2 = 0. And we all know that work done equals to charge into potential difference. This is not only the potential, this is the potential difference. For equipotential surface, the potential difference V should be 0. So needless to say, the work done due to an equipotential surface becomes 0. সুতরাং এখানে 6 কুলম্ব চার্জ বলুক কি 2 কুলম্ব চার্জ বলুক, হোয়াট এভার, ইকুইপোটেনশিয়াল সারফেস বলে দেওয়া আছে মানে ওয়ার্ক ডান 0 হয়ে যাবে। এরপরে 5 এর কোয়েশ্চেনটা দেখ। 5 কি বলেছে? 2 thin lenses having optical power of -10 diopter and +6 diopter are placed in contact with each other. What is the focal length of the combination? এটার দেখ, এটা বুঝতেই পারছিস যে দুটো লেন্স এইভাবে একে অপরের সঙ্গে এইভাবে কন্ট্যাক্টে আছে। তাহলে
এই কম্বিনেশনের ফোকাল লেন্থ কত হবে? প্রত্যেকের তো আলাদা আলাদা একটা ফোকাল লেন্থ রয়েছে, যেটা f1 এর f2। মনে করে দেখ আমরা থিওরিতে কি পড়েছিলাম, যে 1/F ইকুয়ালস টু 1/f1 প্লাস 1/f2 combination of conjugate foci for a combination of lengths। এক্ষেত্রে আমরা সেই ফর্মুলাটা, কারণ আমাকে অনেকগুলো পাওয়ার বলে দিয়েছে, পাওয়ার বলে দেওয়া মানে ফোকাস বলে দেওয়া, কারণ f ইকুয়ালস টু 1/পাওয়ার ইকুয়ালস টু 1/f, এটা আমরা জানি রেসিপ্রোকাল টু ইচ আদার। তাহলে সেক্ষেত্রে আমরা 1/F ইকুয়ালস টু, এইটা মানেই হচ্ছে পাওয়ার, এইটা মানেও হচ্ছে পাওয়ার, কারণ p ইকুয়ালস টু পাওয়ার ইকুয়ালস টু 1 ফোকাল লেন্থ 1/f। তাহলে প্রথমটার জন্য কত ডায়াপ্টার বলে দিয়েছে? -10 ডায়াপ্টার। তাহলে 1/f1 এর জায়গায় -10 বসিয়ে দেবো, প্লাস পরেরটা হচ্ছে +6 ডায়াপ্টার, সেই জন্য +6 বসিয়ে দিলাম। তার মানে হলো কত? -4। তাহলে f ইকুয়ালস টু কি হয়ে যাবে? -1/4। তার মানে কত হয়ে গেল? -0.25 এত মিটার। ডান। বেশ, এইবারে পরেরটা স্টার্ট করি। 2-1, in a potentiometer experiment the balancing length with a resistance 2 ohm is found to be 100 cm while that of an unknown resistance is 500 cm. Calculate the value of unknown resistance। প্রথম কথা একটা তোদের বলে দিই, পোটেনশিওমিটার অ্যান্ড মিটার ব্রিজ এটা ক্লাস 12 এর সিবিএসসি দের নেই, আইএসসি দের আছে, রিটেনের কথা বলছি। আর উল্টোটা হচ্ছে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে, প্র্যাকটিক্যাল পরীক্ষায় এটা নেই আইএসসি দের জন্য, মিটার ব্রিজ অ্যান্ড পোটেনশিওমিটার, whereas সিবিএসসি দের আছে। সুতরাং সবাই মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ, মানে ব্যাপারটা হচ্ছে সবকিছুই সবাইকে করতে হবে। তো এই কোয়েশ্চেনটা কেউ যদি সিবিএসসি স্টুডেন্ট হোস, সেটা বোর্ডসের জন্য আপাতত স্কিপ করে যেতে পারিস, বাট জয়েন্টে ফয়েন্টে আছেই, এই সমস্ত কিছু করতেই হবে। তো দেখা যাক। In a potentiometer experiment, the balancing length with a resistance 2 ohm is found to be 100 cm while that of an unknown resistance is 500 cm. Calculate the value of unknown resistance। ফর্মুলাটা কি হয়? x/r equals to L2/L1। xটা হচ্ছে আমার সেই আননোন রেজিস্ট্যান্স। পোটেনশিওমিটারের ফর্মুলাটা এটা হয় আমরা জানি, যেখানে L2 আর L1টা হচ্ছে আমাদের ব্যালেন্সিং লেন্থ। তাহলে এটাকে আমরা সলভ করছি কিভাবে? x বাই রেজিস্ট্যান্সটা বলে দিয়েছে 2 ওহম ইকুয়ালস টু ব্যালেন্সিং লেন্থটা কত বলে দিয়েছে দেখ, প্রথমটা হচ্ছে 100 সেন্টিমিটার, তারপরেরটা হচ্ছে 500 সেন্টিমিটার, মানে এক্সটা আসছে আননোন রেজিস্ট্যান্সটা আসছে 500 এর আন্ডারে, আর নোন রেজিস্ট্যান্স যেটা 2 ওহম বলে দিয়েছে সেটা আসছে 100 এর আন্ডারে। তাহলে আলটিমেটলি 0 0 গেল, তাহলে এক্স ইকুয়ালস টু হয়ে গেল দেখ 5 2 যা 10 ওহম। তারপরে নতুন রেজিস্ট্যান্স, আমাদের নিউ রেজিস্ট্যান্স বা আননোন রেজিস্ট্যান্সটা কত হলো? 2 ওহম। পরের কোয়েশ্চেনে আসা যাক, 2-এরটা। A rectangular loop of area 5 মিটার স্কোয়ার হ্যাজ 550 টার্নস। আগে যেগুলো যেগুলো বলে দিয়েছে আমাদের অঙ্ক করতে কখন সুবিধা হবে, ডেটাগুলো আগে লিখে নেওয়া যাক। প্রথমে আসছে এরিয়া, এ ইকুয়ালস টু বলে দিয়েছে 5 মিটার স্কোয়ার, টার্ন এতগুলো আছে 50 টার্নস, তার মানে এন ইকুয়ালস টু হচ্ছে ক্যাপিটাল এন এর জায়গায় আমাদের স্মল এন লেখাটা, মানে স্মল এন এর জায়গায় ক্যাপিটাল এন লিখবো, 50 টার্নস, কারণ স্মল এনটা বোঝায় যে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। এক্ষেত্রে আমাকে নাম্বার অফ টার্নসটা বলে দিয়েছে, মানে ক্যাপিটাল এনটা বলে দেওয়া আছে। এইগুলো একটু খেয়াল রাখবি। 2 ohm, আচ্ছা সরি, 5 মিটার স্কোয়ার হ্যাজ 50 টার্নস অ্যান্ড ক্যারিজ এ কারেন্ট অফ 1 অ্যাম্পিয়ার। আই ইকুয়ালস টু বলে দিয়েছে 1 অ্যাম্পিয়ার। ইট ইজ হেল্ড ইন আ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড অফ 0.1 টেসলা। তার মানে বি ইকুয়ালস টু বলে দিয়েছে 0.1 টেসলা অ্যাট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি। থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু হচ্ছে 30 ডিগ্রি বলে দেওয়া আছে। ক্যালকুলেট দ্য টর্ক এক্সপিরিয়েন্সড বাই দ্য কয়েল। আচ্ছা, একটা জিনিস খেয়াল কর, আমরা যখন টর্ক দেখি, এবং টর্কটা দেখ ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে বলেছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে যদি টর্ক হয় সেটা কত হবে? টাউ ইকুয়ালস টু বিনা সাইন থিটা, বিনা সাইন থিটা। এইখানে একটা জিনিস খেয়াল রাখবি, এখানে থিটাটা তো ডিরেক্টলি বলে দেওয়া আছে 30 ডিগ্রি, অনেক সময় থিটাটা খুব টুইস্ট করে দেয়। কীরকম না,
এই থিটাটা কার কার মধ্যে অ্যাঙ্গেল? আমরা যদি এর ভেক্টর ফর্ম সবসময় মাথায় রাখবি যে থিটাটা কার কার মধ্যে অ্যাঙ্গেল, সেটা যদি দেখতে হয় তাহলে তার ভেক্টর ফর্মটা মনে রাখবি। টাউ ইকুয়ালস টু নিয়া ক্রস বি। তার মানে দেখ, এরিয়া ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে এই থিটা। তো এক্ষেত্রে আমার, এবং সবসময় এরিয়া ভেক্টরটা পারপেন্ডিকুলার টু দ্য প্লেন হয়, সুতরাং অনেক সময় হয় যে থিটাটা দেওয়া থাকে সেটা কার মধ্যে অ্যাঙ্গেল সেটা খেয়াল করবি। এখানে যেরকম বলেছে দেখ, যে হেল্ড উইথ আ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড 0.1 টেসলা অ্যাট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি। তার মানে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে বলেই দিয়েছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, সুতরাং এখানে আমার এক্সট্রা কাজ করার কিছুই নেই। কিন্তু যদি এরকম হয় যে এরিয়ার সঙ্গে অ্যাঙ্গেলটা বলে দেওয়া নেই, বলেছে এরিয়াটা ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে অ্যাঙ্গেল করেছে, এটা নয়, প্লেনটা ম্যাগনেটিক ফিল্ডের। এবার যদি আমরা ভ্যালুগুলো পুট করি তাহলে কি চলে আসবে? টাউ ইকুয়ালস টু বি এর জায়গায় 0.1 ইন্টু আইটা 1 অ্যাম্পিয়ার বলে দিয়েছে, নাম্বার অফ টার্নসটা ক্যাপিটাল এন বলে দেওয়া আছে 50 ইন্টু এরিয়াটা বলে দেওয়া আছে 5 ইন্টু সাইন 30 ডিগ্রি। তাহলে দেখ, সবকটা ভ্যালু যদি আমরা পুট করি 0.1 ইন্টু 1 করলে তো ওটাই আসবে, 50 ইন্টু 5 250 ইন্টু হাফ, ক্যালকুলেট করলে দেখবি আসছে 12.5 এত নিউটন মিটার। এবার নেক্সটে আসি, অঙ্কটা কি বলেছে? ফ্রম দ্য গিভেন সার্কিট ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স অ্যান্ড দ্য বি ফাইন্ড দ্য ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি স্টোরড ইন দ্য সিস্টেম। ভালো করে খেয়াল করে দেখ, এই দুটো ক্যাপাসিটার পরপর কানেক্টেড, দ্যাট মিনস দে আর ইন সিরিজ কানেকশন। এবারে এই দুটোর সঙ্গে যা হবে তার সঙ্গে এই যে 10 মাইক্রোফ্যারাড এটা আসছে প্যারালালে, কারণ ব্রাঞ্চিং হয়ে গেছে। আগে এইটার আসি। এবার আমরা ক্যাপাসিটার যখন সিরিজে কানেক্টেড থাকে তখন আমরা ফর্মুলাটা কি জানি, যে 1/c প্রাইম ইকুয়ালস টু 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3 ডট 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 ডট। এখানে যেহেতু দুটো ক্যাপাসিটার আছে 1/c1 প্লাস 1/c2, তাহলে কত আসবে? 1/3 প্লাস 1/6, 6 2 প্লাস 1, তার মানে কত হয়ে গেল? 3/6, দ্যাট মিনস হাফ। তাহলে সি প্রাইম উল্টে গেলে, ম্যাক্সিমাম বারবার করে তোদেরকে সাবধান করছি, ভুলটা এই জায়গায় হয় যে 1/c প্রাইম করার পরে যে সি প্রাইমটাকে আনতে হবে, উল্টাতে হবে, আমাকে রেসিপ্রোকাল করতে হবে, সেটাই মাথায় থাকে না, আর ভুলটা ওই জায়গাটাতেই হয়ে যায়। ওই একটা ছোট্ট ভুলের জন্য গোটা অঙ্কটা ভুল হয়ে যায়। তাহলে সি প্রাইম ইকুয়ালস টু কি হয়ে গেল দেখ, 2 মাইক্রোফ্যারাড। এবারে এই 2 মাইক্রোফ্যারাড আর 10 মাইক্রোফ্যারাড কিভাবে আছে সিরিজে, কি করে এটাকে যদি প্যারালালে, এটাকে যদি আমরা সিম্পলিফাইড করে নিই, এই দুটো আমরা বললাম যে সিরিজ হয়ে গেছে, তাহলে দুটো মিলে একটা, যেটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। এরপরে দেখ আরেকটা এইভাবে প্যারালালে কানেক্টেড হয়ে গেছে, এটা হচ্ছে 10 মাইক্রোফ্যারাড, যেটা 10 ভোল্ট ব্যাটারির সঙ্গে কানেক্টেড। তাহলে দেখেই বুঝতে পারছিস এই দুটো আসছে প্যারালালে, তাহলে সি ইকুইভ্যালেন্ট দাঁড়িয়ে যাবে, প্যারালালে কি হয়, C1 প্লাস C2, তাহলে কি হয়ে যাবে এক্ষেত্রে, 2 প্লাস 10 ইকুয়ালস টু 12 মাইক্রোফ্যারাড, দ্যাট মিনস 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ফ্যারাড। তাহলে এটা হয়ে গেল আমার এ পার্টের আনসার, যে 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ফ্যারাড, দিস ইজ দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স। এবারে বিতে আসি। বি পার্টে আছে দেখ ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি কত হবে। আমরা জানি যে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি হয়, হাফ সিভি স্কোয়ার। তাহলে হাফ রইল, সি এক্ষেত্রে সি ইকুইভ্যালেন্ট, সি কিন্তু কোনোদিন একা বসবে না, বসলে পুরো ইকুইভ্যালেন্টটা বসবে। তাহলে এক্ষেত্রে সি ইকুইভ্যালেন্ট কি চলে আসছে দেখ, 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু ভি স্কোয়ার, ভি কত আছে 10 ভোল্ট, তার মানে ভি স্কোয়ার করলে 10 স্কোয়ার, তার মানে সবকটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি চলে আসবে 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 জুল। ইফ দ্য ম্যাগনেটিক ফ্লাক্স ফাই ইকুয়ালস টু 6t স্কোয়ার মাইনাস 5t প্লাস 1, কি বলেছি অঙ্ক করার ক্ষেত্রে, আগে যে যে ডেটা দেওয়া আছে আগে সেগুলো লিখে নে। তাহলে ফাই ইকুয়ালস টু কি দেওয়া আছে, 6t স্কোয়ার মাইনাস 5t প্লাস 1,
এত ওয়েবার দেওয়া আছে। ইন আ ক্লোজ সার্কিট অফ রেজিস্ট্যান্স আর ইকুয়ালস টু দেওয়া আছে 10 ওম, ভ্যারিজ ইন টাইম টি ইকুয়ালস টু বলে দেওয়া আছে 0.25 সেকেন্ড। তাহলে এক্ষেত্রে আমাকে কারেন্ট কত হবে সেটা বার করতে বলেছে। যখনই ফ্লাক্স এইরকমই যে টি স্কোয়ার প্লাস টি বা টি কিউ প্লাস টি স্কোয়ার এরকম টার্মসে দেওয়া থাকবে, সবসময় মাথায় রাখবি, বুঝেই নিবি প্রথমেই মাথায় কোনটা ক্লিক করবে, ফ্যারাডেজ ল। ফ্যারাডে কি বলেছে, ইএমএফ ইকুয়ালস টু মাইনাস ডিফাই ডিটি। তাহলে এখান থেকে আগে ইএমএফ বার করলাম, তাহলে মাইনাস ডিডিটি অফ ফাই মানে কত, 6t স্কোয়ার মাইনাস 5t প্লাস 1 করলে কত আসছে, মাইনাস 6×12 12t মাইনাস 5 আর 1 এর ডেরিভেটিভ করলে তো 0। ইএমএফ কততে না, টি ইকুয়ালস টু 0.25 সেকেন্ড। তাহলে আমরা টি এর জায়গায় যদি 0.25 বসিয়ে দিই, তাহলে 12 ইন্টু 0.25 মাইনাস 5, এইটা করলে ইএমএফ কত আসবে, 2 ভোল্ট, মাইনাস 2 ভোল্ট। এবারে আমরা মড অফ ইএমএফ নিয়ে নেব, কারণ মাইনাসটাকে রাখবো না, সেটা হয়ে যাচ্ছে 2 ভোল্ট। ইএমএফ ইজ নাথিং বাট আ পোটেনশিয়াল, তাহলে ওই ভি ইকুয়ালস টু আই ইন্টু আর, এটা এর ক্ষেত্রেও প্রযোজ্য। এই জিনিসটা অ্যাপ্লাই করলে আমরা কি পাবো, মড অফ ইএমএফ ইকুয়ালস টু আই ইন্টু ক্যাপিটাল আর। দ্যাট মিনস আই ইকুয়ালস টু হয়ে গেল মড অফ ইএমএফ বাই ক্যাপিটাল আর। মড অফ ইএমএফ মানে কত, 2, আর কত বলে দিয়েছে, 10, 2/10, দ্যাট মিনস 0.2 অ্যাম্পিয়ার। দিস ইজ দ্য আনসার 5 এরটায়। 5 এ কি বলেছে, অ্যান ইলেকট্রন ইজ মুভিং উইথ আ ভেলোসিটি ভি ইকুয়ালস টু 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ এত মিটার পার সেকেন্ড। এটা ভি এর ভ্যালু। আন্ডার আ ম্যাগনেটিক ফিল্ড বি কত বলেছে, বি ইকুয়ালস টু মাইনাস 4i ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ এত টেসলা। ফাইন্ড দ্য ফোর্স এক্সপিরিয়েন্সড বাই দ্য ইলেকট্রন। তাহলে তোদের মাথায় এখন কি ঘোরা উচিত, যে ভি আর পি দিয়ে আমাদের মাথায় কি আসতে পারে, ফোর্স, লোরেন্স ফোর্স, এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ক্রস বি। এবারে ক্রসটা অনেকের আসতে পারে যে দাদা আমরা তো কিউ ভিভি সাইন থিটাও জানি, কিন্তু এক্ষেত্রে দেখ ভেক্টর ফর্মে দেওয়া আছে, তার মানে সোজা হিসেব যে ক্রস প্রোডাক্ট কাজে লাগাতে হবে। তাহলে চট করে এবার সেটা যদি আমরা করে নিই, এফ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি ক্রস বি। আগে ভি ক্রস বিটা বার করি, ভি ক্রস বি করলে কি চলে আসছে দেখ, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। ভি এর জায়গায় আই ক্যাপের জায়গায় 2, জে ক্যাপের জায়গায় 1, কে ক্যাপের জায়গায় -1, বি এর জায়গায় বসাচ্ছি -4 -2 অ্যান্ড এক্ষেত্রে +2। এবারে ক্রস প্রোডাক্ট আমরা যেভাবে করি, আই ক্যাপ থাকলো, আই ক্যাপের রো কলাম অফ করে এটা যদি দেখি, তাহলে 2 মাইনাস অফ মাইনাসে মাইনাসে +2 মাইনাস জে ক্যাপ, রো কলাম অফ করলে লেফট মাইনাস রাইট, তাহলে 2 2 যা 4 মাইনাস ভেতরে -1 -4 কত হয়ে যাবে, +4 প্লাস কে ক্যাপ যদি করি, তাহলে কে ক্যাপের রো কলাম অফ করে লেফট মাইনাস রাইট, তাহলে 2 ইন্টু -2 কত হয়ে যাবে, -4 ভেতরে -1 ইন্টু -4, তার মানে হচ্ছে কি -4। তাহলে এখানে দেখ +2 -2 0, +4 -4 0, এখানেও দেখ -4 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তারপরে -4 +4 এটাও 0 হয়ে যাচ্ছে। দ্যাট মিনস ভি ক্রস বি যদি 0 দেখায়, তাহলে এফ ইকুয়ালস টু ও 0 হয়ে যাবে, কারণ কিউ ইন্টু 0 সামথিং 0। তবে এখানে কোনো ফোর্সই কাজ করছে না, এফ ইকুয়ালস টু কিউ ভিভি সাইন থিটা করলেও আমরা জিনিসটাকে 0 পাচ্ছি। এবং এক্ষেত্রে আমরা একটা জিনিস কনক্লুড করতে পারি, যে চার্জ পার্টিকেলটা ঘুরছে সেটা ইলেকট্রন হতে পারে বা অন্য কোনো চার্জ পার্টিকেল হতে পারে, দ্যাট শুড বি প্যারালাল উইথ দ্য ম্যাগনেটিক ফিল্ড। সে কারণেই প্যারালাল হলে কি হয়ে যাবে, থিটাটা 0 অ্যান্ড সাইন 0 0। এখান থেকে আমরা এই কনক্লুশনও ড্র করতে পারি। 6 এ আসি, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টু প্লেটস 1 সেন্টিমিটার অ্যাপার্ট
ইজ 10 ভোল্ট, ফাইন্ড দ্য ইলেকট্রিক ফিল্ড বিটুইন দ্য প্লেটস। এটাও একদমই ইজি। আমরা ওই একটা প্রুফ করেছিলাম প্রথমে, ই ইকুয়ালস টু মাইনাস ডিভিডিআর, নেগেটিভ পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড। এটা আমরা থিওরিতে প্রুফ করেছি, এটারই অ্যাপ্লিকেশন এটা। তার মানে দেখ, আমরা সোজা হিসেব ই ইকুয়ালস টু ভি বাই ডি লিখতে পারি, পোটেনশিয়াল বাই ডিস্টেন্স। তাহলে ঠিক তা যদি লেখা যায়, ইকুয়ালস টু, দ্যাট মিনস ই ইকুয়ালস টু ভি এর জায়গায় ভি দিয়েছে 10 ভোল্ট বাই ডি দিয়েছে দেখ 1 সেন্টিমিটার, তার মানে 1/100 মিটার, তার মানে 1/100 হয়ে গেল, 100টা উপরে চলে গেলে 10 ইন্টু 100, দ্যাট মিনস 10 কিউব নিউটন পার কুলম্ব, অর নিউটন কুলম্ব ইনভার্স অর ভোল্ট মিটার ইনভার্স, যেভাবে লিখতে পারি। এটা হচ্ছে 6-এরটা। 7-এরটাই আসি। 7-এ কি বলেছে? আ কনভেক্স লেন্স মেড অফ গ্লাস, গ্লাসের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়ে দিয়েছে মিউ জি ইকুয়ালস টু হচ্ছে 3/2, ইজ ইমার্সড ইন ওয়াটার মিউ ডব্লিউ ইকুয়ালস টু দিয়ে দিয়েছে 4/3, ফাইন্ড ইটস নিউ ফোকাল লেন্থ। আমরা একটা ডিরাইভেশন করেছিলাম যে একটা লেন্সকে এয়ারের থেকে বেশি ডেন্স কোনো একটা মিডিয়ামে যদি আমরা ঢোকাই, তাহলে সেক্ষেত্রে ফোকাল লেন্থের কি চেঞ্জ হবে। আমরা একটা এক্সাম্পল নিয়েছিলাম যে ওয়াটার, লেট আস কনসিডার ওয়াটার ইজ আ মিডিয়াম হুইচ ডেন্সার দ্যান এয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা যদি একটা লেন্সকে এয়ার থেকে নিয়ে এসে ওয়াটারে ইমার্স করি, তাহলে সেক্ষেত্রে লেন্সের ফোকাল লেন্থটা চেঞ্জ হবে এবং কি হবে, বেড়ে যাবে। সেই জিনিসটা প্রুফ করার জন্য আমরা লেন্স মেকার ফর্মুলার হেল্প নিয়েছিলাম। লেন্স মেকার ফর্মুলাকে কাজে লাগিয়ে আমরা সেখানে একটা ফর্মুলা ডিরাইভ করেছিলাম যে এফ ডব্লিউ বাই এফ এ ইকুয়ালস টু এ মিউ জি মাইনাস 1 বাই ডব্লিউ মিউ জি মাইনাস 1, A for air, G for glass, W for water। তাহলে আমরা যদি এবার এটাকে সিম্পলিফাই করে নিই, A মিউ জি মানে কি, মিউ জি বাই মিউ এ মাইনাস 1 বাই ডব্লিউ মিউ জি মানে কি, মিউ জি বাই মিউ ডব্লিউ মাইনাস 1, দ্যাট মিনস এফ ডব্লিউ বাই এফ এ ইকুয়ালস টু মিউ জি, গ্লাসের বলে দিয়েছে 3/2 বাই এয়ারের হচ্ছে 1 আমরা জানি, -1 রইল, গ্লাসের আবার বলে দিয়েছে কত, 3/2 বাই ওয়াটার নিচে আছে সেটা হচ্ছে 4/3 -1। তাহলে যদি এটা আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি এটা কত, উপরেরটা হচ্ছে হাফ, এটা উপরে চলে যাবে 8, তার মানে এটা হচ্ছে 4। দ্যাট মিনস এফ ডব্লিউ ওয়াটারে যখন রাখছি তার ফোকাল লেন্থ ইকুয়ালস টু ক্রস মাল্টিপ্লাই করলে 4 অফ এফ এ, তার মানে এয়ারে যা ফোকাল লেন্থ হচ্ছে তার 4 টাইমস বেড়ে যাচ্ছে। দ্যাট ইজ দ্য আনসার, ফাইন্ড ইটস নিউ ফোকাল লেন্থ। এবারে 8-এরটায় আসি। কি বলেছে? দ্য এভারেজ ইএমএফ ইনডিউসড ইন হুইচ আ কারেন্ট চেঞ্জেস ফ্রম 0 to 2 অ্যাম্পিয়ার ইন 0.05 সেকেন্ড। তার মানে কারেন্ট আমার 0 থেকে 2 অ্যাম্পিয়ারে চেঞ্জ হয়েছে, তার মানে চেঞ্জ ইন কারেন্ট ডেল আই ইকুয়ালস টু 2 মাইনাস 0 ইকুয়ালস টু 2 ফাইনাল মাইনাস ইনিশিয়াল, এত অ্যাম্পিয়ার। এবারে বলেছে টাইমটা বলে দিয়েছে টি ইকুয়ালস টু বা ডেল টি ইকুয়ালস টু, মানে যে টাইমটা চেঞ্জ হয়েছে 0.05 সেকেন্ড, এই টাইম চেঞ্জের মধ্যেই আমার কারেন্টটাও চেঞ্জ হয়েছে। আর এভারেজ ইএমএফ বলে দিয়েছে 8 ভোল্ট। তাহলে সেক্ষেত্রে ফাইন্ড দ্য সেলফ ইন্ডাকটেন্স অফ দ্য কয়েল। আমরা ফর্মুলা কি জানি, ইএমএফ ইকুয়ালস টু এল ডিআই ডিটি, বা এখানে যদি আমরা ডেল দিয়ে লিখি আই ডেল, এলটা এল এর মতো রইল, ডিআই এর জায়গায় ডেল এল অ্যান্ড ডেল টি। যদি সেলফ ইন্ডাকটেন্স না হয়ে মিউচুয়াল ইন্ডাকটেন্স হতো তাহলে এল এর জায়গায় আমরা এম লিখতাম। এবারে কিছুই নেই, দ্যাট মিনস এল ইকুয়ালস টু ইএমএফ ইন্টু ডেল টি বাই ডেল এল। ইএমএফ কত 8 ইন্টু ডেল টি কত 0.05, আর ডেল আই এটা ডেল আই ডেল টি, ডেল আই কত দেওয়া আছে 2 অ্যাম্পিয়ার, 4 কাটলো। দ্যাট মিনস এবারে যদি আমরা এই জিনিসটাকে মাল্টিপ্লাই করি তাহলে চলে আসবে 0.2
হেনরি। আমরা জানি সেলফ ইন্ডাকটেন্সের ইউনিট হচ্ছে হেনরি। দিস ইজ দ্য ফাইনাল আনসার। তো স্ক্রিনে দেখতে পাচ্ছিস 9-এরটা, যে আ বিম অফ মোনোক্রোমাটিক লাইট অফ ওয়েভলেন্থ 4200 অ্যাংস্ট্রম ইন এয়ার ট্রাভেলস ইন ওয়াটার অফ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 4/3, ফাইন্ড দ্য ওয়েভলেন্থ ইন ওয়াটার। এটাতে আমরা কোন ফর্মুলা কাজে লাগাবো? ল্যামডা প্রাইম ইকুয়ালস টু ল্যামডা বাই মিউ। মিউ ইজ দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এবার এই জিনিসটার ডেরিভেশনও দিতে পারে। হ্যাঁ, ছোট্ট করে দেখিয়ে দিই। অলরেডি আমাদের লাইটের যে ভিডিওটা আমরা আগে পোস্ট করেছিলাম সেখানে এই ডেরিভেশনটা করে দেওয়া ছিল। সি ইকুয়ালস টু এফ ল্যামডা অ্যান্ড ভি ইকুয়ালস টু এফ ল্যামডা প্রাইম। এফ হচ্ছে ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে, ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ, সি হচ্ছে স্পিড অফ লাইট ইন এয়ার, ভিটা হচ্ছে স্পিড অফ লাইট ইন অ্যানাদার মিডিয়াম, ল্যামডা প্রাইম হচ্ছে ওই মিডিয়ামে যে মিডিয়ামে ট্রাভেল করছে লাইট সেই মিডিয়ামের ওয়েভলেন্থ। ফ্রিকোয়েন্সি তো হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, যেটা চেঞ্জ হবে না, একমাত্র সোর্স চেঞ্জ হলে তবেই ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। তাহলে দুটোকে যদি আমরা রেশিও করে দিই, দেখ সি বাই ভি, এফ এফ কেটে যাবে, ল্যামডা বাই ল্যামডা প্রাইম। সি বাই ভি মানেই হচ্ছে মিউ, দ্যাট মিনস ল্যামডা প্রাইম ইকুয়ালস টু ল্যামডা বাই মিউ, যেটা আমরা এখানে কাজে লাগাচ্ছি। তাহলে এবার আমার নতুন ল্যামডা প্রাইম কত হবে? ল্যামডা প্রাইম ইকুয়ালস টু ল্যামডা আগে হচ্ছে 4200 অ্যাংস্ট্রম ছিল, বাই মিউ বলে দিয়েছে 4/3। এটা ক্যালকুলেশন করলে চলে আসবে, দেখবি 3150 এত অ্যাংস্ট্রম হলো। এবারে 10-এরটায় আসে। 10 কি বলেছে? হাউ মাচ রেজিস্ট্যান্স শুড বি কানেক্টেড টু 15 ohm resistor shown in the circuit so that the points M and N are at the same potential. আগে আমরা সার্কিটটা আঁকি। এই সার্কিট আঁকলাম, এর নিচে আর একটা রেজিস্ট্যান্স দিয়েছে এইভাবে। এই পুরো জিনিসটা একটা ব্যাটারির সঙ্গে কানেক্টেড। এই পয়েন্টটা হচ্ছে এম পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে এন পয়েন্ট। এটা দিয়েছে 3 ওহম। এবারে বলেছে যে এই 15 ওহম সার্কিটের সঙ্গে এক্সট্রা কত রেজিস্টার অ্যাপ্লাই করলে বা কানেক্ট করলে এম আর এন পয়েন্টটার সেম পোটেনশিয়াল হবে। দ্যাট মিনস এম আর এন সেম পোটেনশিয়াল মানে কি? প্রথম কথা হচ্ছে কানেক্ট করব কিভাবে, হয় সিরিজে নইলে প্যারালালে। কিন্তু বুঝবো কি করে সিরিজে নাকি প্যারালালে? এম আর এন এর সেম পোটেনশিয়াল আছে, তার মানে পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট। পোটেনশিয়ালটা কনস্ট্যান্ট কোথায় থাকে? প্যারালালে। তার মানে 15 ওহমের সঙ্গে আমাকে প্যারালাল কানেকশানে রাখতে হবে। আমি ধরে নিলাম 15 ওহমের সঙ্গে একটা এক্স রেজিস্ট্যান্স আছে যেটা প্যারালালে কানেক্টেড। তাহলে সেক্ষেত্রে ওই হুইস্টন ব্রিজের ফর্মুলা, কারণ এখানে হুইস্টন ব্রিজেরও এই জায়গা দুটোতে সেম পোটেনশিয়াল থাকে, তাহলে আর ও পি বাই কিউ ইকুয়ালস টু আর বাই এস। অ্যাকর্ডিং টু দিস 3/30 ইকুয়ালস টু 15 ওহম আর এক্স, এই দুটোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স করলে আমরা কত পাবো? 15x বাই 15 প্লাস এক্স, যেহেতু এরা প্যারালালে আছে, ডিভাইডেড বাই তার নিচে কে আছে? 60। 10 0 0 গেল, তার মানে দেখ 6 ইকুয়ালস টু 15x বাই 15 প্লাস এক্স, 90 প্লাস 6x ইকুয়ালস টু 15x। তার মানে 9x equals to 90. That means x equals to 10 ohm, which is connected in parallel with 15 ohm resistor. Done. The focal length of an equiconvex lens is equal to the radius of curvature of either face. Stop দিয়ে what is the refractive index of the material? প্রথম দেখ, ইকুইকনভেক্স লেন্সের জন্য আমরা ফর্মুলা কি জানি? 1/f, যেটা এসছে আমাদের লেন্স মেকার ফর্মুলা থেকে, মিউ মাইনাস 1 ইন্টু 2/r। 2/r, r is the radius of curvature। এটা ইকুইকনভেক্সের জন্য। যদি এখানে ইকুইকনকেভ থাকতো তাহলে জিনিসটা হয়ে যেত 1/f ইকুয়ালস টু, শুধু সামনে একটা মাইনাস চলে আসতো, আর কিছুই না। সুতরাং দেখবি যে ইকুইকনভেক্স বলেছে নাকি ইকুইকনকেভ বলেছে। কনকেভ বললে সামনে একটা মাইনাস, কনভেক্স বললে প্লাস। আমার এখানে যেহেতু কনভেক্স বলা আছে, আমরা প্লাসটা ধরেই কাজ করছি। এবার প্রথমেই বলে দিয়েছে, দেখ এই ক্ষেত্রে এফ ইকুয়ালস টু আর, ফোকাল লেন্থটা রেডিয়াস অফ কার্ভেচারের সমান, এটা অঙ্কেই বলে দেওয়া আছে। তাহলে আমরা যদি এফ এর জায়গায় আর বসিয়ে দিই, ইকুয়ালস টু মিউ মাইনাস 1 ইন্টু 2/r।
আর, তাহলে বোথ সাইড আর আর কেটে কুটে গেল, তাহলে দেখ মিউ মাইনাস ওয়ান ইকুয়ালস টু হয়ে গেল হাফ, দ্যাট মিনস মিউ ইকুয়ালস টু হয়ে গেল ওয়ান প্লাস ও সাইডে হয়ে যাবে, তাহলে হয়ে যাবে কত 3/2 হুইচ ইকুয়ালস টু 1.5. দিস ইজ দ্য ফাইনাল আনসার। কি আছে, অ্যাট হোয়াট ডিস্টেন্স should an object be placed from a convex lens of focal length 15 cm to obtain an image 3 times the size of an object? তার মানে আমরা জানি যে ম্যাগনিফিকেশন m equals to v by u equals to I by o. vটা কি, ইমেজ ডিস্টেন্স। ইমেজ ডিস্টেন্স মানে কি, ইমেজটা যেখানে থাকবে সেখান থেকে লেন্স পর্যন্ত ডিস্টেন্স। ইউটা কি, অবজেক্ট ডিস্টেন্স, যেটা কি না অবজেক্ট যেখানে থাকবে সেখান থেকে লেন্স পর্যন্ত ডিস্টেন্স। আইটা কি, ইমেজ হাইট, কতটা লম্বা ইমেজ তৈরি হয়েছে। ওটা কি, অবজেক্টের হাইট। তাহলে অ্যাকর্ডিং টু দিস নিউমেরিক্যাল আমার এখানে ডেটা কি কি দেওয়া আছে, এফ ইকুয়ালস টু ফোকাল লেন্থ ইকুয়ালস টু 15 সেন্টিমিটার বলে দেওয়া আছে, অ্যান্ড বলেছে আই ইকুয়ালস টু 3 ইন্টু ও, 3 টাইমস তৈরি হয়েছে বলেই দিয়েছে। তাহলে এই ফর্মুলাটা থেকে দেখ ভি বাই ইউ ইকুয়ালস টু আই এর জায়গায় 3 ইন্টু ও, এটা ও কিন্তু কেউ জিরো ভেবে নিস না, গেল ভি ইকুয়ালস টু 3u। অঙ্কিত কাট। এবারে আমরা ফর্মুলাটায় চলে আসছি। আমরা কি জানি, লেন্সের জন্য 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f। তাহলে 1/v এর জায়গায় 1/3u মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f বসিয়ে দিলাম 15। যেহেতু এখানে কনভেক্স লেন্স বলেছে, কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ আমরা পজিটিভ জানি, তাই এখানে +15 বসালাম। যদি কনকেভ বলতো তাহলে -15। আমরা সাইন কনভেনশনটা জানি, আমরা ইউ যেটা কনভেক্সের ক্ষেত্রেও নেগেটিভ হবে, কনকেভের ক্ষেত্রেও নেগেটিভ হবে। ভি যদি ভার্চুয়াল ইমেজ তৈরি হয়, ভার্চুয়াল ইমেজ যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে ভিটা নেগেটিভ হয়। এটা লেন্সের জন্য বলছি, নট ফর দ্য মিরর। মিররের ক্ষেত্রে উল্টো হবে, ভার্চুয়াল হলে পজিটিভ, রিয়েল হলে নেগেটিভ। আর লেন্সের জন্য ভার্চুয়াল হলে নেগেটিভ আর রিয়েল হলে পজিটিভ। আর যদি এফটা হয়, ফোকাসটা কনভেক্সের জন্য কি হবে প্লাস, কনকেভের জন্য কি হবে মাইনাস। এবং আরও একটা জিনিস খেয়াল করে দেখবি যে এই জিনিসটা মানে সাইন কনভেনশনটা আমরা তখনই ইউজ করব যখন আমাদেরকে নিউমেরিক্যাল ডেটা দেওয়া থাকবে। যেরকম দেখ এখানে আমাদের 15 সেন্টিমিটার দিয়ে দেওয়া আছে ফোকাসটা, তাহলে সেক্ষেত্রে ফোকাল লেন্সটা যেহেতু একটা নিউমেরিক্যাল ডেটা দেওয়া আছে 15, তাই এর সামনে সাইন কনভেনশনটা ইউজ করলাম। কিন্তু ইউভি এগুলো কোনো নিউমেরিক্যাল ডেটা নেই, এর এত টাইমস, তার এত টাইমস, এগুলো তো নিউমেরিক্যাল ডেটা নয়, তাই এক্ষেত্রে কোনো সাইন কনভেনশন আমরা ইউজ করলাম না। যদি ইউটা বলে দেওয়া থাকতো, ধর 10 সেন্টিমিটার বলে দেওয়া থাকতো, তখন -10 বসাতাম, মাইনাসে মাইনাসে তখন এক্ষেত্রে প্লাস হয়ে যেত। কিন্তু এক্ষেত্রে কোনো নিউমেরিক্যাল ডেটা দেওয়া নেই, সুতরাং সাইন কনভেনশন ইউজ করব না। পরিষ্কার, ক্লিয়ার, নো। তাহলে আমরা যদি এখানে ক্যালকুলেশনটা শুরু করি তাহলে দেখব যে ইউ ইকুয়ালস টু, ক্যালকুলেশন করলে দেখবি -10 সেন্টিমিটার বেরোচ্ছে, যেটা ইউটা নেগেটিভ হওয়ার কথা সেটাই হয়েছে। দিস ইজ মাই আনসার। এবারে চলে আসি 13। ফাইন্ড দ্য কারেন্ট ড্রন ফ্রম আ সেল অফ ইএমএফ 1 ভোল্ট অ্যান্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স 2/3 ওহম কানেক্টেড টু দ্য নেটওয়ার্ক বিলো। ফার্স্ট আমরা কি করব, সার্কিটটা আঁকবো। আঁকলাম, এই ওপরে একটা রেজিস্ট্যান্স আছে 1 ওহম, নিচে একটা রেজিস্ট্যান্স আছে 1 ওহম, এই একটা এইভাবে কানেক্টেড আছে এবং প্রত্যেকটাই হচ্ছে 1 ওহম করে। এটাও 1, এটাও 1, এটাও 1, এটাও 1। পুরোটা একটা ইএমএফ, তার সঙ্গে একটা পোটেনশিয়াল আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্স, সরি পোটেনশিয়াল বলছি। এটা হচ্ছে 2/3 ওহম আর এটা আসছে 1 ভোল্ট।
ভালো করে খেয়াল করবি এই জিনিসটা দেখ, প্রথমে এই ওপরের এইটুকু টার্মসে আসি, এইভাবে ক্রস করে আছে, তার মানে দেখ ব্রাঞ্চ আছে, বুঝতেই পারছিস যে আমার এইটা যদি আমার চারটে রেজিস্ট্যান্স ধরে নিই, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স, চারটে রেজিস্ট্যান্স কিভাবে আছে দেখ, এই রেজিস্ট্যান্স আর এই নিচের রেজিস্ট্যান্সটা প্যারালাল, বুঝতেই পারছিস ব্রাঞ্চিং হয়ে গেছে, এই রেজিস্ট্যান্স প্যারালাল, বুঝতেই পারছিস ব্রাঞ্চিং হয়ে গেছে, তাহলে এই সাইডের রেজিস্ট্যান্স মিলে একটা হয়ে গেল, এ সাইডের রেজিস্ট্যান্স মিলে একটা হয়ে গেল। এবার দুটো রেজিস্ট্যান্স কিভাবে থাকবে দেখ, সিরিজ হয়ে গেল, পরপর কানেক্টেড। সেই জিনিসটাই এখানে আমরা করছি দেখ। প্রথমে এই দুটো রেজিস্ট্যান্স আসি, এই দুটো রেজিস্ট্যান্স মিলে কত হয়ে যাচ্ছে, 1/R1 ইকুয়ালস টু 1/1 প্লাস 1/1, তার মানে 2, উল্টে গেলে কত চলে আসবে, R1 ইকুয়ালস টু হাফ ওহম। এই দুটোতে আসি, 1/R2 ইকুয়ালস টু 1/1 প্লাস 1/1 ইকুয়ালস টু সেই 2, উল্টে গেলে R2 ইকুয়ালস টু হাফ ওহম হয়ে গেল। এবারে দেখ সার্কিটটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে জিনিসটা এরকম দাঁড়িয়ে যাচ্ছে না, আমি আর বাদ বাকি কিছু আঁকছি না, ওটাই আঁকছি দেখ, ওপরে 1, নিচে একটা 1, আর এখানে এইভাবে হয়ে যাচ্ছে দেখ, এটা একটা হাফ আর এটা একটা হাফ। এবারে দেখেই বুঝতে পারছিস এই দুটো কিভাবে আছে সিরিজে, তাহলে হাফ প্লাস হাফ কত হয়ে যাবে 1, তার মানে দাঁড়িয়ে গেল দেখ মানে আমরা যদি সলভ করি এইভাবে, ওপরে 1, নিচেও হাফ প্লাস হাফ 1 হয়ে গেল, নিচেও 1 হয়ে গেল। এবারে এই তিনটে কিভাবে আছে দেখ প্যারালালে, তার মানে 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু, এবং এইটা যে প্যারালাল আছে তার সঙ্গে দেখ এই যে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স কানেক্ট আছে, এই তিনটে মিলে তো একটা হয়ে গেল, তিনটে মিলে যদি আগে একটা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা কি করছি দেখ, এই তিনটের জন্য আগে করছি, তাহলে 1/R3 ইকুয়ালস টু 1/1 প্লাস 1/1 প্লাস 1/1, তার মানে আসছে কত 3, দ্যাট মিনস R3 ইকুয়ালস টু আসছে 1/3 এত ওহম। এবারে আমরা যদি এই তিনটেকে আমরা যদি সিম্পলিফাই করে দিই এবার, যে তিনটে মিলে একটা হয়ে গেছে তখন, যেটা হচ্ছে 1/3 ওহম, তার সঙ্গে নিচে আর একটা রেজিস্ট্যান্স আছে, সেই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কত 2/3 ওহম, তাহলে কত হয়ে গেল, তাহলে এক্ষেত্রে আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু, এটা দেখ একসঙ্গেই কানেক্টেড, এবং সবসময় মাথায় রাখবি ইন্টারনাল রেজিস্ট্যান্স এক্সটার্নাল রেজিস্ট্যান্সের সঙ্গে সব সময়ের জন্য সিরিজে কানেক্ট থাকবে, তাহলে আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু R1 প্লাস R2, তাহলে 1/3 প্লাস 2/3, তার মানে দেখ 3/3 দ্যাট ইকুয়ালস টু 1 এত ওহম। এবারে সিম্পল ভি ইকুয়ালস টু আই ইন্টু আর যেভাবে আমরা করি, তাহলে সেক্ষেত্রে ভি এর জায়গায় আমার বলেই দেওয়া আছে 1 ভোল্ট ইকুয়ালস টু কারেন্ট আমি জানি না, ইন্টু আর ইকুইভ্যালেন্ট কত বেরোলো 1, তাহলে কারেন্ট আই ইকুয়ালস টু হয়ে গেল দেখ 1 অ্যাম্পিয়ার। দিস ইজ মাই ফাইনাল আনসার। টু লং প্যারালাল ওয়্যারস are placed at a distance 16 centimeter from each other in air. আচ্ছা ছবিটা এঁকে নিই আগে, দুটো প্যারালাল ওয়্যার এরকম বলেছে যারা 16 সেন্টিমিটার ডিস্টেন্সে সেপারেট হয়ে আছে, ভালো কথা হলো। ইচ ওয়্যার হ্যাজ কারেন্ট অফ 4 অ্যাম্পিয়ার, ধর এখানে আমার আপওয়ার্ড ডিরেকশনে 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এরও আপওয়ার্ড ডিরেকশনে 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, আমাকে বলে দেওয়া নেই যেহেতু আমি ধরে নিলাম আমার মতো করে। ক্যালকুলেট দ্য ফিল্ড বি অ্যাট মিড পয়েন্ট বিটুইন, আচ্ছা পরের পার্টে বলে দেওয়া আছে মিড পয়েন্ট বিটুইন দেম হোয়েন কারেন্টস ইন দেম আর ইন দ্য সেম ডিরেকশন, আর বিতে আছে ইন দ্য অপোজিট ডিরেকশন। প্রথম কথা দেখ, মিড পয়েন্ট মানে এই একটা পয়েন্ট ধরে নিলাম, এটা হচ্ছে পয়েন্ট ও, এই ও পয়েন্টে আমাকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে কখন না, যখন তারা একই ডিরেকশনে ফ্লো করছে, হয় উপরের দিকে, আর নইলে তোরা যদি চাস সেটা নিচের দিকেও নিতে পারিস, ডিপেন্ডস অন ইউ। আর হচ্ছে আরেকটা কি, যখন তারা অপোজিট ডিরেকশন, মানে একটা উপরের দিকে হলে আর একটা নিচের দিকে হবে, কিংবা এ যদি নিচের দিকে হয় এ উপরের দিকে হবে। প্রথম কেসটাই ধরলাম কি দুটোই উপরের দিকে বা দুটোই নিচের দিকে, অর দুটোই নিচের দিকে, মানে একই ডিরেকশনে যাচ্ছে। সেক্ষেত্রে কি হয়, আমি যদি এই ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড B1 ধরি অ্যান্ড এই ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড B2 ধরি, তাহলে একই ডিরেকশনে যখন যাবে B ইকুয়ালস টু
মানে যখন দুটোই ওপরে বা দুটোই নিচে, তখন হবে b1 মাইনাস b2 বা b2 মাইনাস b1, মানে যেটা বড় হবে সেটা থেকে ছোটটা মাইনাস করে দেবো। আর যদি উল্টো দিকে যায়, হয় একটা ওপরে এটা নিচে, অর প্রথমটা নিচে তারপরেরটা ওপরের দিকে, মোদ্দা কথা অপোজিট ডিরেকশন হলেই হলো, তখন সেক্ষেত্রে মধ্যেকার যে ম্যাগনেটিক ফিল্ড হবে বি ইকুয়ালস টু b1 প্লাস b2 হয়ে যাবে। এবার একটা লং কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য ম্যাগনেটিক ফিল্ড বি ইকুয়ালস টু আমরা জানি মিউ নট আই বাই 2 পাই আর। তাহলে দেখ, পুরোটা যদি 16 সেন্টিমিটার হয় তাহলে এইটুকু হয়ে যাবে 8 সেন্টিমিটার, অ্যান্ড এইটুকুও হয়ে যাবে 8 সেন্টিমিটার। এই যে আরটা আমরা কোথা থেকে কত দূর ডিস্টেন্স নিই, যে পয়েন্টে মেজার করতে চেয়েছে সেই পয়েন্ট থেকে যে ওয়্যারটা নিচ্ছি সেই ওয়্যার পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে আর। তাহলে আমরা যদি প্রথমটার জন্য দেখি b1টা, b1 ইকুয়ালস টু মিউ নট আইটা কত হচ্ছে 4/2 পাই, আর এর জায়গায় হবে 8 সেন্টিমিটার, তাকে আমরা মিটারে করে নেব, মানে 8/100 মিটার। যেহেতু ও পয়েন্টে মেজার করতে চাইছি কোন ওয়্যারটা থেকে, ফার্স্ট ওয়্যারটা থেকে। ঠিক একই রকমভাবে b2 ইকুয়ালস টু হয়ে যাবে দেখ μ2 মানে মিউ নট I/2 পাই আর, আইটা কত 4 অ্যাম্পিয়ার বলেই দেওয়া আছে, বাই 2 পাই, আরটাও হয়ে যাবে দেখ এক্ষেত্রে 8/100, সেম লজিকের জন্য। তাহলে এক্ষেত্রে b1 আর b2টা সেম, তার মানে যদি মিড পয়েন্টে বার করি 0 চলে আসবে, কারণ যেহেতু b1 b2 সেম, মিড পয়েন্টে আমরা জানি যখন একই ডিরেকশনে কারেন্ট যায় মিড পয়েন্টে ভ্যালুটা হয় দুটোর মাইনাস করলে যেটা আসে। তো সেক্ষেত্রে এক্ষেত্রে দেখা যাচ্ছে b1 b2 ভ্যালু যেহেতু সেম, তাহলে মাইনাস করলে আমাদের 0ই আসবে, করে দেখানোর দরকারও নেই। আর b1 প্লাস b2 করলে দেখ, দুটো করলে একটা 2 ইন্টু মিউ নট ইন্টু 4/2 পাই ইন্টু 8/100 চলে আসবে 2 পাই আর, কারণ b1 আর b2 সেম, তাহলে এটা যা হবে ওটাও তাই হবে, তার মানে প্লাস যদি করি তাহলে ইন্টু 2 হয়ে যাবে আর কি। এবার জাস্ট ক্যালকুলেশনটা তোদের দায়িত্ব, 2 এখানে গেল। এবার আমরা যদি সব ভ্যালু বসিয়ে দিই, মিউ নট বাই 4 পাই এর ভ্যালুটা আমরা জানি কত, 10⁻⁻7। তাহলে মিউ নট, যেগুলো তোদের কোয়েশ্চেন পেপারে দিয়ে দেওয়া থাকবে দেখবি, হয় পেছনের দিকে নইলে সামনের একদম পেজটাতে, মিউ নট ইকুয়ালস টু 4 পাই ইন্টু 10⁻⁻7 হয়ে গেল। এবার সব ভ্যালু যদি আমরা এই জায়গাটাতে বসিয়ে দিই তাহলে চলে আসবে দেখবি 2 ইন্টু 10⁻⁻5 এত টেসলা। ডান, অ্যাজ সিম্পল অ্যাজ দিস। 15এরটা কি বলেছে, দ্য ফোটন এমিটেড ডিউরিং দ্য de-excitation from the first excited level to the ground state of hydrogen atom is used to irradiate a photocathode of a photocell in which the stopping potential of 5 volt is used. Calculate the work function. তাহলে এখানে আমাকে দেখ বলে দিয়েছে এক্সাইটেড লেভেল কোথায় ছিল, ডি এক্সাইটেড হয়েছে ফার্স্ট এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে। স্টপিং পোটেনশিয়াল, আমরা স্টপিং পোটেনশিয়াল মাথায় এলে প্রথমে যে জিনিসটা মাথায় আসবে সেটা হচ্ছে আইনস্টাইনস ফোটো ইলেকট্রিক ইকুয়েশন। সেটা কি ছিল, EV নট ইকুয়ালস টু H নিউ মাইনাস ফাই নট, এইটা প্রথমেই মাথায় আসবে। প্রথম আসি যে চেঞ্জ ইন এনার্জিটা কত হচ্ছে ডেইলি, কারণ ফার্স্ট এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে চলে এসছে। তো এইটা হচ্ছে আমাদের আইনস্টাইনস ফোটো ইলেকট্রিক ইকুয়েশন, যেখানে ফাই নটটা ছিল আমাদের ওয়ার্ক ফাংশন। এবারে দেখ ডি এক্সাইটেশন হয়েছে ফার্স্ট এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে, তার মানে আমরা যদি প্রথমে এনার্জির চেঞ্জটা বার করে নিই, ডেল্টা ই ইকুয়ালস টু E2 মাইনাস E1 ইকুয়ালস টু কত হয়ে যাবে, -3.4 মাইনাস অফ -13.6। এবার তোরা বলবি যে দাদা এটা কি করে বুঝলাম, না এনার্জি ফর আ হাইড্রোজেন অ্যাটম, মানে অ্যাকচুয়ালি আমাদের তো হাইড্রোজেন অ্যাটমই আছে, তার এম স্টেট এনার্জি হচ্ছে -13.6/n² এত ইলেকট্রন ভোল্ট। এবারে যখন এন এর ভ্যালু 1 তখন হচ্ছে -3.6, যখন এন এর ভ্যালু 2, 2 to the 4 তখন -3.4। এবারে যখন ফার্স্ট গ্রাউন্ড স্টেট বললে এন এর ভ্যালু 1, ফার্স্ট এক্সাইটেড স্টেট বললে এন এর ভ্যালু 2, মানে একটা করে বাড়াবো। যেরকম আমরা বাংলায় বলি না যে একতলা দোতলা ফ্ল্যাটের দোতলা ফ্ল্যাট হয়েছে বা 3 তলায় ফ্ল্যাটে আছে, সেটাকেই যদি আমরা মানে বা গ্রাউন্ড ফ্লোর যেটা, সেটাকে তো আমরা বলি একদম নিচের যেটা নিচের তলা।
ফার্স্ট ফ্লোরকে, মানে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর হচ্ছে আমাদের ওপরেরটা, তো এইভাবে এক করে করে বাড়তে বাড়তে যায়। ঠিক একই রকমভাবে ফার্স্ট এক্সাইটেড স্টেট যদি বলা হয় তখন সেক্ষেত্রে এন এর ভ্যালু 2 ধরবো। থার্ড এক্সাইটেড স্টেট যদি বলা হয় তাহলে এন এর ভ্যালু 4 ধরবো। সেকেন্ড এক্সাইটেড স্টেট এন এর ভ্যালু 3, মানে এক করে বাড়বে। ফোর্থ এক্সাইটেড স্টেট তাহলে এন এর ভ্যালু 5, এই করে যাবে। তাহলে এখানে ফার্স্ট এক্সাইটেড স্টেট যেহেতু এন এর ভ্যালু 2, তাহলে 2 2 যা 4 মাইনাস 13.6 ডিভাইডেড বাই 4, দেখ মাইনাস 3.4। তার মানে দেখ এইটা চলে আসছে কত, মাইনাস 3.4, মাইনাসে মাইনাসে প্লাস 13.6। তাহলে ডেল্টা ইটা এইটা মাইনাস করলে চলে আসছে দেখ 10.2 এত ইলেকট্রন ভোল্ট। এবারে আমরা বসিয়ে দিলাম, তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু EV নট ইকুয়ালস টু 5 ইলেকট্রন ভোল্ট। তাহলে এইটা যদি এবার আমরা ভ্যালুটা বসিয়ে দিই এই ফর্মুলায়, EV নটের জায়গায় 5 ইকুয়ালস টু এইচ নিউ, মানে যে চেঞ্জ ইন এনার্জিটা বেরোলো সেটা হচ্ছে কত, 10.2 মাইনাস ফাই নট, যেটা আমি জানি না। তাহলে দেখ ফাই নট ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 10.2 মাইনাস 5 করলে দেখবি 5.2 এত আসছে, এত ইলেকট্রন ভোল্ট। দিস ইজ মাই আনসার। তো আজকে আমরা এত দূর রাখছি, নেক্সট পার্ট আমরা খুব শিগগিরই আপলোড করব। তার আগে পর্যন্ত এই পুরো জিনিসটা সাম আপ করে ভালো করে প্র্যাকটিস কর যেভাবে বললাম। অল দ্য বেস্ট।